everyone and welcome back to my channel Orina's Arena। আজকে সকালেই আমরা ইউরোপের ট্রিপ পুরো কমপ্লিট করে ফিরেছি আবুধাবিতে। সকাল 6:30 7টার দিকে ফিরেছি, আর তারপর থেকে এতক্ষণ অবধি আমরা ঘুমাচ্ছিলাম। এখন ওই বিকেল 2:30 3টে মতন বাজছে। তো এতক্ষণ অবধি ঘুমাচ্ছিলাম কারণ সারা রাত কালকে পুরো ট্রাভেল করে এসেছি। কালকে আমরা ফ্লাইট যে নিয়েছি সেটা রোম থেকে ফ্লাইট নিয়েছি। রোম থেকে ফ্লাইট নিয়ে সারা রাত ট্রাভেল করে আজকে ভোর 5টার দিকে 5টা 5:30টার দিকে নেমেছি। তারপরে বাড়ি অবধি আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বেজে গেছে। তারপর তো আর কিচ্ছু করিনি, কোনো রকমে যে বেডের ওপরে যে বেডশিটটা পাতা ছিল সেটাকে কোনো রকমে সরিয়ে টরিয়ে দিয়ে তার উপর একটা নতুন বেডশিট পেতে সেটাতেই শুয়ে পড়েছি। আর জাস্ট সবে সবে ঘুম থেকে উঠছি, কিছুক্ষণ আগেই উঠেছি। ওঠার পর সবার আগে মেঝেটাকে ক্লিন করে নিয়েছি। আর প্রীতম গেছে সকালের জন্য কিছু খাবার আনতে, বাড়িতে তো কোনো রকম খাবার ছিল না। তো আরও বাকি অনেক কাজ আছে, চলুন তাহলে বাকি কাজগুলো শুরু করা যাক। কোথা থেকে শুরু করবো আমি সেটাই ভাবছি। শুরু করলাম কিচেন থেকেই, ও ফিরে আসলেই ব্রেকফাস্টটা বানানো শুরু করব। আর জানেন তো আবুধাবিতে আজকাল ভীষণ গরম পড়েছে, টেম্পারেচার প্রায় 44-45 ডিগ্রিতে পৌঁছে গেছে। কালকে যখন এয়ারপোর্ট থেকে বেরিয়েছি ট্যাক্সি নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে একটা গরম বাতাসের ঝাপটা পুরো মুখে এসে লাগলো। উফ, ভীষণ গরম ছিল। আমরা যে দেশ থেকে আসি মানে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়াও একটা গরমেরই দেশ, কিন্তু সেইখানকার গরম আর আবুধাবির এই মরুভূমির দেশের গরম দুটোর মধ্যে জানেন তো অনেকটাই তফাৎ। ওখানে কি হয়, দিনের বেলা সাধারণত লু বয়, রাতের দিকে ধীরে 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 টেম্পারেচারটা ঠান্ডা হয়ে যায়। এখানে কি যে কটা মাস সামার সিজন চলবে, সেই প্রত্যেকটা মাসই এরকম সকাল বিকেল সন্ধে ভোর সবসময়ই গরম লু বইবে। তার উপরে থাকে গরমকালেতে ভীষণ পরিমাণে হিউমিডিটি। এই সময় বাতাসে এত পরিমাণে জলীয় বাষ্প থাকে যে প্রায় গাড়ি চালানোর সময় সামনেটা পরিষ্কারভাবে দেখাই যায় না, পুরো ধুন্দলা হয়ে থাকে। তো তার জন্য কি হয়, সামার সিজনে কখনো কখনো এখানকার সরকার এমার্জেন্সি অ্যালার্টও দিয়ে রাখেন। যাই হোক, এই যে কটা দিন ইউরোপের দেশগুলোতে ঘুরে বেড়ালাম, বেশ মজা হলো জানেন তো। আবুধাবির থেকে ওই দেশগুলো একদম অন্যরকম। সব থেকে বেশি যেটা আমাকে অবাক করেছে সেটা হচ্ছে রাত্রি 10টা 10:30টার সময় সূর্য অস্ত যাওয়া। হ্যাঁ, আমি ডেফিনেটলি যখন পড়াশোনা করেছি, জিওগ্রাফিতে পড়েছি যে এরকম পশ্চিম দিকের দেশগুলোতে সূর্যাস্ত অনেক দেরিতে হয়। তো সেগুলোকে যখন চোখের সামনে দেখলাম তখন একটু অন্যরকম লাগলো। তারপর প্রথমের দিকে গিয়ে তো বেশ অসুবিধা হচ্ছিল। এই যে রাত্রি 10টায় সূর্যাস্ত যাচ্ছে, আমাদের কাছে তো দিনের বেলা সেটা। তো আমরা ভাবছি একটু সন্ধ্যেটা হোক, তারপরে না হয় ডিনার করবো। আর ওখানে কি হতো যে সন্ধে নামার সঙ্গে সঙ্গে সমস্ত দোকানপত্র বন্ধ হয়ে যেত। তো এই চক্করে একদিন প্যারিসে আমাদের অসুবিধা হচ্ছে, মানে প্যারিসে আমরা প্রথম দিন যেদিনকে ছিলাম সেদিন ভীষণ অসুবিধা হয়েছে যে আমরা এরকম ভেবে রেখেছি যে একটু অন্ধকারটা হলে তারপরে না খাওয়া দাওয়া করবো। মানে যতক্ষণে অন্ধকার হয়েছে ততক্ষণে সমস্ত দোকানপত্র বন্ধ হয়ে গেছে। আবার সুইজারল্যান্ডে গিয়েও এমনি এই সমস্যায় পড়েছিলাম। ওখানেও একটা এরকম ঘুরতে টুরতে গেছিলাম, ঘুরে টুরে যখন ফিরে আসছি তখন দেখি নাকি সমস্ত দোকানপত্র বন্ধ হয়ে গেছে, কোথায় কি খাবো খুঁজে পাচ্ছি না। তো এরকম একটা অসুবিধায় আমরা বেশ পড়েছিলাম প্রথম কদিনের জন্য। গল্প করতে করতে কিচেনও ক্লিন হয়ে গেছে, আর এদিকে প্রীতমও এসে পৌঁছে গেছে। ওই টিভির ওখানটা বিলটা রেখে দাও, তুমি রাখো, আমি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি করেছি, করে নাম করে। তুমি বানাবে ব্রেকফাস্ট? কি বানাবে? আচ্ছা ঠিক আছে। কেন হাসলাম জানেন তো, প্রীতম কিন্তু রান্না করাতে বেশ কাঁচা। দেশের বাইরে যেহেতু আছি আর এখানে যেহেতু হেল্পিং হ্যান্ড পাওয়া খুব মুশকিল, মানে পাওয়া যায় অনেকটাই ব্যয় সাপেক্ষ। তো কি করি, আমরা দুজনে মিলেই হাতে হাতে করে সমস্ত কাজ ছেড়ে নিই। তো রান্নার ব্যাপারটা সবসময় আমি ওর থেকে দূরেই রাখি কারণ ওর রান্না বান্নাটা খুব একটা টেস্টি হয় না। হচ্ছে ও কিন্তু বাকি সমস্ত কাজে আমাকে প্রচুর হেল্প করে দেয়। ধরুন আমি যদি রান্না করছি বা কখনো কখনো এরকম যদি হয় যে আমি অসুস্থ হয়েছি, তো ওকে রান্না করতে হবে, সেক্ষেত্রেও আমি কি করি, ও সমস্ত জিনিসপত্রগুলো কেটে রেখে দেয় বা রেডি করে দেয়, আমি শুধু রান্নাটুকু মানে খুন্তি নেড়ে রান্নাটুকু করে নিই। তো আজকেও হঠাৎ করে ব্রেকফাস্ট বানাবে বললো বলে আমার একটু মজা লাগলো। চলুন ব্রেডগুলোতে একটুখানি করে বাটার লাগিয়ে দিই, তারপরে ও যা করবে করুক। ও ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছে, চলুন আমি ততক্ষণ ঘরের বাকি কাজগুলো সেরে নিই। আর এই যে যেটা আপনাদেরকে বলছিলাম, ওই দেশগুলোতে ঘুরে বেড়ানোকালীন আমি অনেক কিছু শিখলামও জানেন তো। তার মধ্যে যদি আমি একটা বলি, এই যে প্যারিস আর ইটালি আমি ঘুরেছি, এখানকার যে দেখার জায়গা, এখানকার যে টুরিস্ট অ্যাট্রাকশন, সেটা হচ্ছে এনাদের যে কালচার, এনাদের যে ঐতিহ্য, এনাদের যে ইতিহাস, সেটাই হচ্ছে এনাদের টুরিস্ট অ্যাট্রাকশন।
তো এটা আমাকে বেশ ভাবালো যে সত্যিই তো, যে মানুষ যদি তাদের হিস্ট্রি এবং কালচারকে এইভাবে গুছিয়ে রাখে, এইভাবে গুছিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারে, তাহলে সত্যিই প্রত্যেকটা ইতিহাস জানার জন্যই মানুষ দূর, দূর থেকে ছুটে আসতে পারে। আরেকটা যে দেশ ঘুরেছি তার নাম হচ্ছে সুইজারল্যান্ড। তার কথা তো বললে শেষই হবে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, উফ! সত্যি মানে আমি পাহাড়ে গেছি, আমি অনেকবারই পাহাড়ে ঘুরতে গেছি। কিন্তু এরকম সৌন্দর্য যেন আমি কোনোদিন দেখিনি। এত সুন্দর। তার উপর ওনারা এই সৌন্দর্যটাকে ফ্লন্ট করছে। মানে আমি যে হোটেলে ছিলাম ওখানকার রিসেপশনিস্টের সাথে কথা বলে বুঝলাম, মানে রিসেপশনিস্ট যে ছিলেন উনি হচ্ছেন ওখানকার লোকাল। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে এখানকার গভর্নমেন্ট থেকে রুলস আছে যে আগে যা হয়ে গেছে, হয়ে গেছে। বর্তমানে কোনোভাবেই প্রকৃতিকে ডেস্ট্রয় করে কোনো হোটেলস বা বিল্ডিংস কোনোভাবেই বানানো যাবে না। আপনারা শুনলে অবাক হবেন, ইন্টারলেকেনে আমরা যে স্টেশনের কাছে ছিলাম সেখানে মাত্র ২ টো হোটেল। আর বাকি সমস্ত হোটেলই স্টেশন থেকে একটু দূরে মার্কেটের কাছে। আর যে হোটেলগুলো ওখানে আছে সেগুলো কিন্তু অনেক আগে তৈরি হয়েছে। বর্তমানে প্রকৃতিকে ডেস্ট্রয় করে কোনোভাবেই কোনো নতুন হোটেল তৈরি হয়নি। এক্ষেত্রে আপনারা হয়তো ভাববেন যে যেহেতু ওখানে হোটেলের সংখ্যা কম, তাহলে টুরিস্ট যখন অনেকে ওখানে পৌঁছে যাবে তারা গিয়ে থাকবে কোথায়? এই সমস্যাটা কোনদিন হবেই না, কারণ এরা যখন কাউকে ভিসা দেয় তার আগে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্টলি দেখে সেটা হচ্ছে হোটেল বুকিংস। তো হোটেল বুকিংস যদি থাকে তবেই তুমি ভিসা পাবে। যেহেতু লিমিটেড হোটেলস আরে বানানো আছে, তাই তাই তারা কি করে যে লিমিটেড টুরিস্টকেই তারা যাওয়ার জন্য পারমিশন দেয়। তার জন্য কি হয়, ওই দেশের যে সম্পদ, হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যকে আপনারা ওই দেশের সম্পদই বলতে পারেন, কারণ তার টানেই এত মানুষ ওই দেশে যায়, তো ওরা এত টুরিস্ট পায়। তো ওই যে প্রাকৃতিক সম্পদ আছে, সেই প্রাকৃতিক সম্পদকে কোনোভাবেই কম্প্রোমাইজ করে হোটেলস বা বিল্ডিংস এসব বানাতে হয় না। সমস্ত মোছামুছি করে ব্যাগপত্র আনপ্যাক করতে যাচ্ছিলাম, ততক্ষণে দেখি প্রীতমেরও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গিয়ে ব্যাগপত্রগুলো আনপ্যাক করবো। পুড়ে গেছে। আমি দেখছি বাট আমি এটা ম্যাটার আরে না, ঠিক আছে। আরে না, থ্যাংক ইউ সো মাচ। বলেছিলাম না ও একটু কাঁচা আছে, কিন্তু ডিমের পোস্টটা বেশ ভালো বানিয়েছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে। চলুন এবার লাগেজগুলো আনপ্যাক করে নিই। যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো ওই ১-২ বার করে পরেছি, সেগুলোকে এবার কাছাকাছি করতে শুরু করতে হবে। আমি কিন্তু বেড়াতে গেলে খুব একটা বেশি কেনাকাটা করি না। যা কেনাকাটা করি বেড়াতে যাওয়ার আগে কেনাকাটা করি। তো ওখানে গিয়ে খুব একটা বেশি কেনাকাটা করি না এই কারণে, প্রথমত হচ্ছে বেড়াতে যাওয়ার সময় থেকে একটু সময় বের করে কেনাকাটা করতে যাওয়া, সেটা আমার ঠিক পছন্দ হয় না। আর দ্বিতীয়ত এই যে ফ্লাইটে করে আমরা ট্রাভেল করি, সেখানে তো সবসময়তেই একটা ওয়েট লিমিট থাকে। তো অনেক সময় কি হয়, অতিরিক্ত কেনাকাটার চক্করে ওয়েট কখনো কখনো কম বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, আমি যেখানেই বেড়াতে যাই সেখান থেকেই একটা করে ওই ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, সেগুলোকেই স্মৃতি হিসেবে রেখে দিই। এছাড়াও এখনকার দিনে ক্যামেরাতে ফটো আছে, ভিডিওস আছে, সেগুলোও স্মৃতি হিসেবে কাজ করে। তাও তবু একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি। চলুন এবার এই ফ্রিজ ম্যাগনেটগুলোকেই লাগিয়ে নিই। যতক্ষণ না এই ফ্রিজ ম্যাগনেটগুলো বাড়ির ফ্রিজে লাগছে ততক্ষণ পর্যন্ত ট্রিপ অসম্পূর্ণই থেকে যায়। আর একটা ব্যাপার কি জানেন তো, এই ট্রিপে আমাদেরকে প্রচুর হাঁটতে হয়েছিল। সবথেকে বেশি হাঁটতে হয়েছে আমাদেরকে ইতালির ভেনিসে আর রোমেতে। ভেনিসে হাঁটতে হয়েছে এই জন্য, কারণ ভেনিসে রাস্তার উপর দিয়ে, মানে যে স্থলভাগগুলো রয়েছে তার উপরে তো কোনো গাড়ি টাড়ি চলছে না। একটা জায়গা থেকে অন্য জায়গাতে যেতে গেলে ওয়াটার বাস নিতে পারি বা হেঁটে গলির ভেতর দিয়ে হেঁটে হেঁটে আসতে। ওয়াটার বাসগুলো যেহেতু প্রত্যেক 30 মিনিটসে একটা করে আসছে, তাই আমরা হাঁটতে শুরু করেছিলাম। গলিগুলো দিয়ে যখন হাঁটছিলাম, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, রাস্তা আর শেষ হচ্ছে না। একটা সময় তো এরকম মনে হচ্ছিল যে আমরা বোধহয় হারিয়ে গেছি। আর একটা জায়গায় সবথেকে বেশি হাঁটতে হচ্ছে সেটা হচ্ছে রোমেতে। তার কারণ হচ্ছে রোমেতে যে টুরিস্ট ডেস্টিনেশন গুলো ছিল সেখান থেকে মেট্রো স্টেশনগুলো অনেকটাই দূরে। মানে ধরুন ওই ১-১.৫ কিলোমিটার। এবার এই ১-১.৫ কিলোমিটারের জন্য ট্যাক্সিতে পয়সা খরচা করতেও গায়ে লাগবে, আবার হাঁটতেও প্রচুর কষ্ট হবে। তো সেই চক্করে আমাদেরকে ওখানেও প্রচুর হাঁটতে হয়েছে। তো ওখানে আমি কি করতাম, প্রত্যেকদিন ঘুরে আসার পরে ওই আমি একটা অমৃতাঞ্জনের ডাব্বা নিয়েছিলাম, বড় ডাব্বা নিয়ে গেছিলাম। তো ওই অমৃতাঞ্জনটাকে পুরো পায়ে লাগিয়ে নিতাম, যাতে পরের দিনের জন্য প্রিপারেশন হয়ে যায়, যাতে পায়ের ব্যথাটা পুরো রাতে কমে যায়, আবার পরের দিন যেন যথারীতি হাঁটতে পারি। তো এইভাবে আমরা পুরো ট্রিপ কমপ্লিট করেছি। তো এটাই ছিল আমাদের পুরো ইউরোপ ট্রিপের এক্সপিরিয়েন্স। আজকে আমরা আবুধাবিতে ফিরে পড়েছি, তো আজ থেকে আমাদের যথারীতি আবার আগের মতন জীবনধারা শুরু হবে। তাই চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।